আগুন ধরে গেছে। বিমানটা পড়ছে হয়তো 10টা সাড়ে 10টার দিকে, দক্ষিণ দিকের থেকে আগুন ধরে আসছে। আগুন ধরে এসে এই সবুজ বয়াটা বরাবর গিয়ে ওটা আগুন ধরে ফুটে পড়ছে নদীর মধ্যে। আমরা যখন দেখতেছি যে পাইলট দুইটা প্যারাশুট দিয়ে নামতেছে, ওরা নামার পর নদীতে পড়ে গেছে, আমরা তাৎক্ষণিক দুইটা বোট ঘাট থেকে ভাড়াইছি। কাছাকাছি আসার পর যান্ত্রিক ত্রুটি দেখা যাচ্ছে, শব্দ হয়েছে, শব্দ হওয়াতে এই বিমানটা নিচে ডুবে গেছে। আর পাইলট ইজেক্ট করে প্যারাশুট দিয়ে উপরে উঠে গেছে, আর ওই বিমানটা নিচে পানির নিচে চলে গেছে। চট্টগ্রামে দুর্ঘটনা কবলিত বিমান বাহিনীর বিমানের পাইলট নিহত হয়েছেন, জীবিত উদ্ধার করা হয়েছে অপরজনকে। বলা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে প্রশিক্ষণ বিমানটিতে আগুন লেগে যায় এবং পরে সেটি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ে। এ নিয়ে এখন দুপুরে রয়েছে বিস্তারিত। পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি গালিব ইবনে রিয়াজ এবং আমি ইসরাত মুক্তি। আমাদের বিজনেস নিয়ে আমরা খুবই ব্যস্ত থাকি, তার জন্য আপনার এই অ্যাগ্রোতে আসা। সেফ জায়গায় কিনে এখানে রাখবো এবং আমরা যথাসময় কুরবানির একদিন দুদিন আগে নিয়ে কুরবানি করবো, এই উদ্দেশ্যে মূলত এখানে আসা। হাটের গরুটা কিন্তু লাইভ ওয়েট দিয়ে মাপা যায় না, আর এখানে লাইভ ওয়েট দিয়ে মাপা যায়। আমি ক্যালকুলেশন করতে পারি কীরকম হয় দামটা। প্রথমে এই দুইটা পড়ছে 1,60,000 করে, আর এইটা পড়ছে 1,55,000। 200 থেকে 400 কেজি লাইভ ওয়েটের যে গরুগুলো আছে এগুলো আপনারা 500 টাকা লাইভ ওয়েটে আমরা বিক্রি করছি। মুক্তি, ঈদুল আজহার এখনও 1.5 মাস বাকি রয়েছে, কিন্তু এখন থেকেই বিশেষ করে পশুর হাট তো এখন শুরুই হয়নি, কিন্তু খামারগুলোতে পশু কেনাবেচা কিন্তু শুরু হয়ে গেছে। একটা সময় একটা ঐতিহ্যের মতোই ছিল যে পবিত্র ঈদুল আজহা আসার আগে হাটে গিয়ে বন্ধু বান্ধব কিংবা পরিজনকে নিয়ে গরু কেনা, কোরবানির পশু কেনা। তবে এখন সেই জায়গায় অনেকেই নানা ব্যস্ততার কারণে এটাকে একটু ঝক্কি ঝামেলায় মনে করছেন। সেই দিক থেকে এই পশুর খামারে গিয়ে কিন্তু পশু কেনা আগ্রহ বাড়ছে। সবকিছু সার্বিক ব্যবস্থা আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমরা হাজিরা অত্যন্ত খুশি আর কি। আমরা সকল মানুষদেরকে, মুসলমানদেরকে ক্ষমা করার জন্য প্রার্থনা করব। ডিজিটাল যে অনেক কিছু সিস্টেম আমাদের খুবই সহজ করে দিয়েছে। আমাদের কাছে যে প্যাকেজের মূল্য নিচ্ছে এটা আমার কাছে আসলে একটু বেশি বোধ হয়েছে। আর একটু কম হলে ইনশাল্লাহ আমার কাছে ভালো হতো এবং অন্যান্য যারা আছে তাদের কাছেও ভালো হতো। বাংলাদেশের ইমিগ্রেশন ইনশাল্লাহ এই হজ ক্যাম্পে কমপ্লিট হবে, আর সৌদির ইমিগ্রেশনটা আমাদের দিক নির্দেশনা আসছে যেটা বিমানবন্দরে করা হবে। এখন মাত্র আমাদের 30,000 ভিসা হওয়ার বাকি আছে, অন্যান্য ভিসা সব হয়ে গেছে। আর এটা প্রতি মিনিটে ঘন্টায় পরিবর্তিত হয়, সংখ্যা বৃদ্ধি পায়, কারণ আপনারা জানেন যে ভিসা অনলাইনে হয়। ভিসা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই, তার কারণ আমাদের গত পরশুদিনও ছিল প্রায় 13-14,000 15,000-এর মতো। এই একটু আগে আমরা দেখলাম অনলাইনে আমরা পেলাম প্রায় 45,000-এর মতো আমাদের হয়ে গেছে। এদিকে আজ থেকে শুরু হলো চলতি মৌসুমের হজযাত্রা। প্রথম দিন 7টি ফ্লাইটে সৌদি যাচ্ছেন 2,500-এর বেশি হজযাত্রী। এদিকে এখনও ভিসা হয়নি 30,000 হজযাত্রীর। এ নিয়ে এখন দুপুরে রয়েছে বিস্তারিত। তবে শুরুতেই বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার খবর। দুর্ঘটনা কবলিত বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানের পাইলট স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ নিহত হয়েছেন। আকাশে উড়ন্ত অবস্থায় আগুন লেগে চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে পতিত হয় বিমানটি। 2 জন পাইলটকে উদ্ধারের পর হাসপাতালে মারা যান একজন। বিস্তারিত জানাচ্ছেন হোসেন জিয়াদ। যান্ত্রিক ত্রুটির কারণে আকাশে উড়ন্ত অবস্থায় আগুন লেগে যায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান YAK-130-এ। প্রচণ্ড গতিতে চোখের পলকে সেটি পড়ে যায় কর্ণফুলী নদীতে। সে সময় বিমানটিতে থাকা 2 পাইলট প্যারাশুট দিয়ে লাফিয়ে পড়েন নদীতে। ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার কাজ। যোগ দেন নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, ডুবুরি দল ও ফায়ার সার্ভিস। তবে তার আগেই মাঝিমাল্লারা 2 পাইলটকে উদ্ধার করেন। এর মধ্যে স্কোয়াড্রন লিডার হাসপাতালে নেয়ার পথে মারা যান বলে নিশ্চিত করেছে বিভিন্ন সূত্র। প্যারাশুট দিয়ে উপর উঠছে, উপর থেকে তারপর নিচে নদীর মধ্যে পড়ছে। যে সময় ফুটছে আমরা বুট নিয়ে 3টা বুট গিয়েছে, ওখানে বুট গিয়ে তারপর ওদেরকে উদ্ধার করছে। এই গাড়ির যাত্রী স্থানের উপর দিয়ে যায় এরকম কান্তারেছে বয়ার উপর কি পুড়ে গেছিল। 2 জন পাইলট, একজন বসছে পশ্চিম পারে, একজন বসছে দক্ষিণ পারে। আমরা যখন দেখতেছি যে পাইলট দুইটা প্যারাশুট দিয়ে নামতেছে, ওরা নামার পর নদীতে পড়ে গেছে, আমরা তাৎক্ষণিক 2টা বোট ঘাট থেকে ভাড়াইছি। যান্ত্রিক ত্রুটি দেখা যাচ্ছে, শব্দ হয়েছে, শব্দ হওয়াতে এই বিমানটা নিচে ডুবে গেছে। আর পাইলট ইজেক্ট করে
প্যারাশুট দিয়ে উপরে উঠে গেছে। নেভির যে একটা সোলার মেশিন আছে, যেখানে নেভির অফিসার আমাকে যেটা বলছে, সোলার মেশিনটা আসলে ওই সোলার মেশিন দিয়ে ওটাকে আইডেন্টিফাই করবে। আইডেন্টিফাই করার পর ওদের ড্রাইভিং টিম, আমাদের ড্রাইভিং টিম নেমে ওইটাকে শনাক্ত করে তারপর ওটা টেনে নিয়ে আসবে। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের সামনের নদীতে একটি বয়ার কাছেই পড়ে যায় বিমানটি। সেখানে বিমানটির অবস্থান নিশ্চিত করতে পাঠানো হয় অত্যাধুনিক সোনার জাহাজ। এ জাহাজ পানির তলদেশে শব্দের মাধ্যমে ও ক্যামেরা দিয়ে বস্তুর অবস্থান শনাক্ত করে। বিমানটি যেখানে পড়েছে সে পথ ধরেই চট্টগ্রাম বন্দরে জাহাজ আসা যাওয়া করে, তাই জাহাজটির অবস্থান নিশ্চিত করা ও চ্যানেল নিরাপদ রাখা জরুরি। তবে দুর্ঘটনার কারণে চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটেনি। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছেন হুসাইন জিয়াদ। জিয়াদ, দুর্ঘটনা কবলিত বিমানটি উদ্ধারে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন। সে সঙ্গে জীবিত যে পাইলটকে উদ্ধার করা হয়েছে এই মুহূর্তে তার শারীরিক অবস্থার কোনো খবর আছে কিনা? মুক্তি, দুর্ঘটনার পর প্রায় 4 ঘন্টা পার হতে চললো। এর মধ্যে যেই জায়গাটিতে আসলে বিমানটি পানিতে পড়েছে সেই জায়গার আশেপাশে পুরো 1 কিলোমিটার এলাকা জুড়ে আসলে কোস্টগার্ড, নৌবাহিনী সহ ফায়ার সার্ভিস এবং ডুবুরি দল তারা কাজ করছেন অনবরত। এবং আমরা দেখছি বিভিন্ন ধরনের জাহাজ, বিশেষ করে কোস্টগার্ডের উদ্ধারকারী জাহাজ, নৌবাহিনীর জাহাজ সহ চট্টগ্রাম বন্দরে বিভিন্ন টাগবোট আমরা দেখছি পুরো ঘটনাস্থল ঘিরে রেখেছে। এবং যেই বয়ার কাছেই জাহাজটি পড়েছে, বিমানটি পড়েছে, সেই জায়গার আশেপাশে আসলে ঘিরে রেখেছেন। এবং এই জায়গাটি একটু বলি যে এই জায়গা ধরেই আসলে চট্টগ্রাম বন্দরে যেসব জাহাজ বহির্বিশ্বের সাথে আসা যাওয়া করে, পণ্যবাহী জাহাজ ছাড়াও অন্যান্য যেসব নৌকা বা মাছ ধরা ট্রলার সবই আসলে এই পথ ধরে আসা যাওয়া করে। ফলে এটি খুবই গুরুত্বপূর্ণ যাতে চ্যানেলটি নিরাপদ থাকে, কারণ এইটি বিমানটি আসলে কী অবস্থায় রয়েছে, কিভাবে রয়েছে সেটি আসলে খোঁজাখুঁজি চলছে। এবং একই সাথে আমরা দেখছি যে একটি অ্যাম্বুলেন্স জাহাজ সেখানে রয়েছে এখনো পর্যন্ত। এবং সেই জাহাজটি উদ্ধারে, সেই বিমানটি উদ্ধারের আসলে কার্যক্রম নেওয়া হচ্ছে। এবং তীরে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বাহিনীর যাই কর্মকর্তারা রয়েছেন, বিশেষ করে বিমান বাহিনী, ফায়ার সার্ভিস সহ অন্যান্য কর্মকর্তারা পুরো প্রক্রিয়াটি দেখভাল করছেন এখনো পর্যন্ত। একেবারেই দুঃখজনক ঘটনা। 2 পাইলটের মধ্যে একজনকে উদ্ধারের প্রায় 2 ঘন্টা পর, অর্থাৎ প্রায় 12টার দিকে তিনি চট্টগ্রামের নৌবাহিনীর হাসপাতালে তাকে নেওয়া হয়েছিল, যিনি স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াত। গুরুতর আহত অবস্থায় তাকে মাঝিরা উদ্ধার করে নৌবাহিনীর কাছে হস্তান্তর করে। এরপরে হাসপাতালে নেওয়া হয় এবং তিনি দুপুর 12টা নাগাদ মারা যান। তার সুরতহাল সহ আইনগত বিষয় প্রক্রিয়াধীন এখন পর্যন্ত রয়েছে। বাকি যিনি ছিলেন উইং কমান্ডার সুহান, তাকে আহত অবস্থায় জহুরুল হক ঘাটির যে মেডিকেল রয়েছে সেখানে তিনি এখনো পর্যন্ত চিকিৎসাধীন আছেন। মাঝিরা যারা আসলে উদ্ধার করেছেন তাদেরকে তারা বলছিলেন যে যিনি স্কোয়াড্রন লিডার যিনি মারা গিয়েছেন অসীম জাওয়াত, তার মুখ দিয়ে আসলে তখনই ফেনা বের হচ্ছিল। অন্যজন কিছুটা সুস্থ হিসাবে তারা দেখেছেন এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন। একটু বলি যে যেই বিমানটি নিয়ে তারা উড়াল দিয়েছিলেন সেই বিমানটি মূলত রাশিয়ার তৈরি একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান। আর সেই বিমানটি নিয়ে তারা মূলত এখান থেকে 1-1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরে জহুরুল হক ঘাটির যে রানওয়ে সেখান থেকে তারা আসলে প্রশিক্ষণের জন্য রওনা দিয়েছিলেন। আর একটু যিনি মারা গেছেন অসীম জাওয়াত, তার সম্পর্কে বলতে চাই, তিনি PT6L39ZA F7MB FBG1 সহ বিভিন্ন বিমান চালনায় আসলে পারদর্শী ছিলেন এবং তিনি তার ট্রেনিং সময়ে তার সর্বক্ষেত্রে দক্ষতার জন্য যে গৌরবান্বিত সোর্ড অফ অনার সেটিও তিনি অর্জন করেছেন। আর ব্যক্তিগত জীবনে তিনি 2 সন্তান রেখে গিয়েছেন। এই ছিল আমার কাছে মুক্তি সবশেষ ঘটনার। দুর্ঘটনা কবলিত প্রশিক্ষণ বিমানের উদ্ধার কাজের সবশেষ জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন হুসাইন জিয়াদ। এবারে চলতি হজ মৌসুমের হজযাত্রার খবর জানাবো। চলতি বছরের হজযাত্রা শুরু হলো আজ থেকে। প্রথম দিনের 7টি ফ্লাইটে 2500-এর বেশি হজযাত্রী যাচ্ছেন সৌদি আরবে। এবার ইমিগ্রেশন সহ সার্বিক ব্যবস্থাপনায় খুশি হজযাত্রীরা। তবে খরচ কমলে কোটার পুরো যাত্রী যেত বলে মনে করেন অনেকেই। এদিকে 30,000 যাত্রীর ভিসা না হলেও জটিলতার কোনো শঙ্কা নেই বলে জানান ধর্মমন্ত্রী। নাইম আবির জানাচ্ছেন বিস্তারিত। হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজ ক্যাম্প। কেউ সংগ্রহ করছেন পাসপোর্ট, কেউ দাঁড়িয়ে চেক ইন কাউন্টারে, কারো চলছে ইমিগ্রেশন।
হজযাত্রার প্রথম দিনে বিমান বাংলাদেশ সহ 3 এয়ারলাইন্সের 7টি ফ্লাইটে 2500-এর বেশি যাত্রী যাচ্ছেন সৌদি আরবে। প্রথম যাত্রার অনেকেই ক্যাম্পে এসেছেন গতকাল। কথা হলো তাদের সাথে, জানালেন এখন অবধি ভালো সেবাই পেয়েছেন, ব্যবস্থাপনাতেও খুশি তারা। সবকিছু সার্বিক ব্যবস্থা আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমরা হাজিরা অত্যন্ত খুশি আর কি। আমরা গতকাল রাত 10টায় পৌঁছেছি হজ ক্যাম্পে এবং এখানে পরিবেশ পরিস্থিতি সবই ভালো। গতকাল এসেছি এবং এখানে আসার পর আমি সার্বিক দিক থেকে ইনশাল্লাহ সবকিছু ভালো দেখলাম, ভালো পেয়েছি। এবার হজের জন্য নিবন্ধন করেছেন 85,000 যাত্রী। গেলবারের তুলনায় সংখ্যাটি 38,000 কম। হজের প্যাকেজের উচ্চমূল্য এর কারণ বলছেন যাত্রীরা। খরচ কমলে যাত্রী বাড়ত বলে দাবি তাদের। অন্যান্য দেশে কম আছে, আমাদের দেশে একটু বেশি। যদি একটু কম হয় তাহলে আমাদের অনেক হাজি সাহেব হজ করার ব্যবস্থা আরও উৎসাহিত হবে। আমাদের কাছে যে প্যাকেজের মূল্য নিচ্ছে এটা আমার কাছে আসলে একটু বেশি বোধ হয়েছে। হজযাত্রা শুরু হলেও ভিসা জটিলতা নিয়ে শঙ্কায় অনেকে। এখনো 30,000 যাত্রীর ভিসা বাকি রয়েছে। যদিও সব সংখ্যা উড়িয়ে দিয়ে বাকি সময়ে সবার ভিসা হয়ে যাবে এমন আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। সে বাড়ি ভাড়ার ভিসা প্রাপ্তি এবছর আমরা পাইনি আর কি, এটা এর কারণে একটু দেরি হয়েছে। তো যাই হোক, কিন্তু আমরা সমস্যাটির সমাধান করেছি ইনশাল্লাহ, এখন আর কোনো সমস্যা নাই। ভিসা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই। তার কারণ আমাদের গত পরশুদিনও ছিল প্রায় 13-14,000 15,000-এর মতো। এই একটু আগে আমরা দেখলাম অনলাইনে, আমরা পেলাম প্রায় 45,000-এর মতো আমাদের হয়ে গেছে মাত্র 1.5 দিনের সময়। আমাদের এখনও হাতে কিন্তু আরও সময় রয়ে গেছে। প্রথম দিনের প্রথম ফ্লাইটে সৌদি এয়ারলাইন্সের হজযাত্রী ছিলেন 413 জন। পরে বিমান বাংলাদেশের ফ্লাইটে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করেন 415 জন। চাঁদ দেখা সাপেক্ষে 16 জুন পবিত্র হজ। 10 জুন পর্যন্ত চলবে হজযাত্রী পরিবহন। 20 জুন থেকে ফিরতি ফ্লাইটে দেশে ফিরবেন হাজিরা। নাইমা বীর, এখন, ঢাকা। কোরবানির জন্য প্রস্তুত 1,30,00,000 গবাদি পশু। 1.5 মাস বাকি থাকতেই বিভিন্ন খামারে শুরু হয়েছে কোরবানির পশু বেচাকেনা। হাটের ঝামেলা এড়াতে খামার থেকে পশু কিনতে আগ্রহ বাড়ছে মানুষের। তবে পশুখাদ্য, ওষুধ সহ প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে কয়েক গুণ, যার প্রভাব পড়তে পারে এবার কোরবানির বাজারে। ফখরুল ইসলামের ছবিতে জানাবেন হাসিবুল্লাহ। পবিত্র ঈদুল আজহার বাকি প্রায় 1.5 মাস, তবে এখনই শুরু হয়েছে কোরবানির পশু কেনা বেচা। ক্রেতা সমাগমে বড় খামারে এখন থেকেই হাটের চিত্র। কেরানীগঞ্জের শরীফ অ্যাগ্রোভেটে কোরবানির জন্য প্রস্তুত 3,000 গরু। এ খামার থেকে ইতোমধ্যে বিক্রি হয়েছে 5 শতাধিক ষাঁড়। প্রতিদিনই পশু কিনতে আসছেন রাজধানী ও আশেপাশের ক্রেতা। পরিবারের সদস্যদের নিয়ে দল বেঁধে আসা ক্রেতারা সময় নিয়ে পশু যাচাই বাছাই করার পর্যাপ্ত সময় পান। তাই হাটের ভিড় এড়াতে খামারি তাদের স্বাচ্ছন্দ্য। হাটের গরুটা কিন্তু লাইভ ওয়েট দিয়ে মাপা যায় না, আর এখানে লাইভ ওয়েট দিয়ে মাপা যায়, আমি ক্যালকুলেশন করতে পারি কীরকম হয় দামটা। আমাদের বিজনেস নিয়ে আমরা খুবই ব্যস্ত থাকি, তার জন্য আপনার এই অ্যাগ্রোতে আসা। এই হাটে যে আপনার মনে করেন এই কাদা ধুলোবালি, প্রথমে এই দুইটা পড়ছে 1,60,000 করে, আর এইটা পড়ছে 1,55,000। এই 3টা করে আমরা সর্বশেষ ফাইনাল করছি। সেফ জায়গায় কিনে এখানে রাখবো এবং আমরা যথাসময় কুরবানির 1 দিন 2 দিন আগে নিয়ে কুরবানি করবো, এই উদ্দেশ্যে মূলত এখানে আসা। কেনা গরু ঈদ পর্যন্ত খামারেই পালন করা হয়। এ সময় তার খরচসহ দাম নির্ধারণ হয়। কোনো দিন 20টা, কোনো দিন 35টা, এইভাবে আমাদের প্রতিদিন সোল্ড হচ্ছে। তো আমরা এবারও আশা করতেছি গতবারের ন্যায় এবারও আমরা মিনিমাম 15 থেকে 20 দিন আগে 100% সোল্ড করে দিতে পারবো। আজকে যদি সে বুকিং করে, যে দামটা তার সাথে আমার ফিক্সড হবে, একদম ডেলিভারিটা শুধু তার নিজের, বাকি সব খরচ আমাদের কোম্পানি বহন করবে। বিভিন্ন খামারে ওজন মাপার ব্যবস্থা থাকে, তাই গবাদি পশুর ওজন অনুযায়ী দরদামের সুযোগ থাকে ক্রেতার। 200 থেকে 400 কেজি লাইভ ওয়েটের যে গরুগুলো আছে এগুলো আপনারা 500 টাকা লাইভ ওয়েটে আমরা বিক্রি করছি, এবং 400 থেকে 500 কেজি লাইভ ওয়েটের যে গরুগুলো আছে এগুলো আমরা 550 টাকা, এবং 500 থেকে 600 কেজি লাইভ ওয়েটের যে গরুগুলো আছে এগুলো আমরা 600 টাকা লাইভ ওয়েটে বিক্রি করতেছি। গরু কেনার পরে ফ্যামিলি যদি কোনো মেম্বার দেখতে চায়, ওরা সাধারণত দেখতেই চায়, তো আমরা নিয়ে আসি। তো ওই মজাটাই করে আর কি বাচ্চারা স্পেশালি, তো ওই সেলিব্রেশন করার জন্যই আগে থেকে গরু কেনা। ঈদুল আজহা উপলক্ষে দেশে কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা প্রায় 1,30,00,000, গত বছর থেকে যা প্রায় 5 লাখ বেশি। তীব্র গরমের কারণে সব গবাদি পশু খাদ্য গ্রহণ কমিয়ে দিয়েছে, যার প্রভাব পড়ছে ওজনে। 1 মাসের ব্যবধানে এসব গবাদি পশুর ওজন কমেছে প্রায় 30 থেকে 50 কেজি পর্যন্ত।
এদিকে এদের লালন পালনে খরচ বাড়ছে খামারিদের। পশু ঠান্ডা রাখতে দিনরাত বৈদ্যুতিক পাখা চালুর পাশাপাশি দৈনিক কয়েকবার গোসলে বাড়ে বিদ্যুৎ বিল। এ সময় বেড়েছে ভ্যাকসিন ও ওষুধের খরচও। তবে 2 বছরের ব্যবধানে গোখাদ্যের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। গরু মোটাতাজা করতে ধানের কুড়া, গমের ভুসি, বুটের ভুসি, খেসারি ভুসি, মসুর ভুসি, ভুট্টা, ফ্যাটেনিং ফিডসহ সব দানাদার খাদ্যের দাম প্রান্তিক খামারির নাগালের বাইরে। যত মাল আছে সম্পূর্ণ মালের দামই ডাবল হয়ে গেছে, ডাবল 2 বছরের ব্যবধানে ডাবল হয়ে গেছে। আমারও আছে 30টা গরু আছে, আমারও খামার আছে। আমরাও খামারে লস দাদা ভাই, খামারে কোনো লাভবান হইতে পারতাছি না, খামারে প্রচুর লস। প্রতি বছর পশুখাদ্যের দাম বাড়তে থাকায় কুলিয়ে উঠতে পারছে না প্রান্তিক খামারি, তাই খামার ব্যবসা গুটিয়ে নিচ্ছেন অনেকে। ভুসি ছিল 20 টাকা কেজি, যেটা গম ছাটি বলতো 20 টাকা কেজি, সেটা হয়েছে এখন 60 টাকা কেজি। তা আমি কেমনে চলি? আমার গরু ছিল 30টা, আমার এখন গরু আছে 3টা। আগে গরুর সংখ্যা ছিল প্রায় 60-65টার মতো, সেগুলো কমে আস্তে আস্তে এখন 25-30টার মতো আছে। খাদ্য মূল্যটা নিয়ন্ত্রণ করতে পারলেই আপনার দুধের দাম প্লাস মাংসের দাম এমনিতেই কমে যাবে। মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে মাংস উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। অন্যদিকে বাজারের চিত্র বলছে 2 বছরের ব্যবধানে কেজি প্রতি গরুর মাংসের দাম বেড়েছে প্রায় 200 টাকা। তবে গবাদি পশুর উৎপাদন খরচ বাড়ছে প্রতি বছর, যার প্রভাব পড়তে পারে আসন্ন কোরবানির বাজারে। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। বগুড়ার গরুর হাটগুলোতে সরবরাহ বেড়েছে গবাদি পশুর, বাড়ছে বেচা কেনাও, তবে দাম আগের তুলনায় কিছুটা বাড়তি। এ নিয়ে বিস্তারিত জানাতে বগুড়ার দুপচাচিয়া ধাপের হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, হাটে গরুর সমাগম, ক্রেতা সমাগম কেমন দেখছেন এবং সেই সাথে গরুর সমাগমও কেমন দেখছেন, দরদাম সম্পর্কে বিস্তারিত জানাবেন। হ্যাঁ গালিব, আপনি জানেন যে আর কিছুদিন পর অর্থাৎ 1 মাস 10 দিন পরে কিন্তু কুরবানি ঈদ, আর ঈদকে কেন্দ্র করে কিন্তু প্রতি বছরে যে গরুর হাটগুলো রয়েছে বগুড়ার, সেই গরুর হাটগুলো কিন্তু জমজমাটভাবে গরুর হাটগুলো লাগে এবং এখানে বিভিন্ন স্থান থেকে কিন্তু ক্রেতা সমাগম হয়। এবং ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই হাটটিতে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়েছে গরু এবং ক্রেতাদের, এবং বাহির থেকে জেলার বাহির থেকে কিন্তু অনেক ক্রেতায় আসেন, অনেক পাইকাররা আসেন এখানকার গরু কিনতে, এবং গরু কিনে তারা 1 মাস 10 দিন যেহেতু আছে অনেকে মোটা তাজাকরণ করেন, অনেকে আবার এই গরু নিয়ে যায়, এই গরুগুলোই কুরবানির উদ্দেশ্যে তারা অন্যত্র বিক্রি করেন। এই জন্য কিন্তু আস্তে আস্তে যে কুরবানি হাটগুলো, সেই হাটগুলো কিন্তু জমতে শুরু করেছে এবং ক্রেতারও কিন্তু আসতে শুরু করেছে। তবে গত বছরের তুলনায় কিন্তু এবারে গরুর দাম কিছুটা বেশি, অর্থাৎ 2 মণ গরুর যে ওজন, এমন গরুর দাম প্রায় 10 থেকে 12 হাজার টাকা বেশি বলে মনে করছেন এখানকার পাইকাররা। আর তারা বলছেন, আর যারা এখানকার খামারি তারা বলছেন যে প্রত্যেকটা জিনিসের খাদ্যের দাম বৃদ্ধি হওয়ার কারণেই কিন্তু গরুর দামটা বেড়েছে, এবং এইভাবেই কিন্তু দাম যদি বাড়ে তাহলে যে ক্রেতা যারা কুরবানির জন্য সাধারণত গরু কিনেন তারা বলছেন যে তাদের জন্য একটু অসুবিধায় পড়তে হবে। তো গরুর কিন্তু যে হাটগুলো রয়েছে সেই হাটগুলো বগুড়া প্রায় 12 থেকে 14টি হাট রয়েছে, বড় বড় হাট। এই হাটগুলোতে গরু উঠতে শুরু করেছে। শুধু গরুর পাশাপাশি কিন্তু ছাগলও রয়েছে, প্রচুর পরিমাণে ছাগল রয়েছে, সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে। আর এখানে যে একটি অভিযোগ প্রায় পাওয়া যাচ্ছে এখানে বিক্রেতা এবং খামারের কাছ থেকে, সেটা হলো গরুর যে ইজারা, যেটাকে হাসিল বলা হয়, সে হাসিলটা কিন্তু অনেক বেশি। গত বছরে যে হাসিলটা ছিল 700 টাকা 600 টাকা, সেই হাসিলটা কিন্তু এবারে 720 টাকা নেওয়া হচ্ছে, এবং যারা গরু বিক্রি করতে আসছেন তাদের কাছ থেকেও কিন্তু 150 টাকা গুনতে হচ্ছে এই হাসিল দেওয়া। অর্থাৎ হাটের যে ইজারাদাররা এখানে যে হাসিল নিচ্ছেন সেটি অনেক বেশি বলে মনে করছেন এখানকার যে বিক্রেতা তারা, এবং জেলা প্রশাসনও বলেছেন যে নির্দিষ্ট একটি দাম রয়েছে হাসিলে, সে হাসিলের থেকে কখনো বেশি নিতে পারবে না, কিন্তু তারপরেও কিন্তু হাসিল এখানে যে বিক্রি, যে হাসিলটা যেখানে নেওয়া হচ্ছে সেটি কিন্তু অনেকটা বেশি। তো এই ছিল গালিব আমার কাছে বগুড়ার যে দুপচাচিয়া ধাপের হাট, সেখান থেকে গরু বেচা কেনার সর্বশেষ তথ্য। কোরবানির ঈদ যত এগিয়ে আসছে ততই বগুড়ার পশুর হাটগুলোতে সরবরাহ বাড়ছে গবাদি পশুর, সে বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী মাজেদুর রহমান। বাংলাদেশের তিস্তা বহুমুখী প্রকল্পের সহযোগিতার আশ্বাস দিয়েছে ভারত। এছাড়া ভারতের মাটি ব্যবহার করে নেপাল থেকে বিদ্যুৎ আনার বিষয়টিও চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদনে।
240 বছরের পুরনো নদী তিস্তা। দেশের উত্তরবঙ্গের 25টি নদী প্রবাহ জড়িত তিস্তার সঙ্গে। এই নদীর পানি ব্যবহার ও সরবরাহের বিষয়ে 2011 সালে চুক্তি হওয়ার শেষ সময়ে সরে যায় ভারত। স্বাধীনতার অর্ধশত বছরে তিস্তার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে নানান কারণে একটি সিদ্ধান্তে আসতে পারেনি বাংলাদেশ। এসব বাস্তবতায় উত্তরবঙ্গের কৃষি ও মানুষের জীবনমানের কথা চিন্তা করে 2016 সালে তিস্তার পানি নিয়ে মহাপরিকল্পনা নেয় সরকার, যার অর্থায়ন করবে চীন। এই প্রকল্প এগিয়ে নিচ্ছে সরকার। প্রতিবেশী দেশ হিসাবে প্রকল্প বাস্তবায়নের ভারতের সহযোগিতা চায় বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়ার্তার সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। প্রায় 1 ঘণ্টা বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, তিস্তা প্রকল্পে ভারতের সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে। তিস্তায় আপনারা জানেন যে আমরা একটি বৃহৎ প্রকল্প নিয়েছি, তো ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। তা আমি যেটা বলেছি সেটি হচ্ছে এই তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে, আমাদের নিড যাতে ফুলফিল হয় সেভাবে হতে হবে। ভারত যে আমাদেরকে এই ক্ষেত্রে সহায়তা করতে যাচ্ছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে। 2022 সালে সেপ্টেম্বরে ভারত সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপাল ভুটানে বাণিজ্যিক সম্পর্ক সহজতর করতে ভারতের স্থল সমুদ্র বিমানবন্দর ব্যবহারের সুযোগ চায় বিনা পয়সায়। এই ট্রানজিট পেলে ভুটান, নেপাল ও ভারতের সঙ্গে পণ্য রপ্তানি আমদানি সহ বাণিজ্যিক সম্পর্কে এক যুগান্তকারী পথ উন্মুক্ত হবে। এই ট্রানজিট সুবিধায় প্রস্তাব এগিয়ে নিতে কাজ করছে ভারত, জানান পররাষ্ট্রমন্ত্রী। ফিজিক্যাল কানেক্টিভিটি নিয়ে আলোচনা করেছি, সেটা অনেক দূর এগিয়েছে এবং বিশেষ করে নেপাল এবং ভুটানকে ট্রানজিট দেওয়া এবং নেপাল এবং ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করার ক্ষেত্রে ফ্যাসিলিটেট করা। ইতিমধ্যেই নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করার ক্ষেত্রে সব কিছু ফাইনালাইজ হয়েছে। ট্যারিফ নিয়ে সেটিও অনেকটা চূড়ান্ত হয়েছে, সেটি আমাদের পারচেস কমিটিতে যাবে এবং সেটি হলে পরে আমরা নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে পারবো ভারতের উপর দিয়ে। এটি চূড়ান্ত প্রায়, শুধু ট্যারিফটা এখনো চূড়ান্ত হয়নি, অর্থাৎ চূড়ান্ত অনুমোদন হয়নি, কিন্তু নেগোসিয়েশন হয়ে গেছে। মাঝে মধ্যে ভারত সীমান্তে বাংলাদেশি হত্যাবন্ধের বিষয়টি জোরালোভাবে উঠে আসে দুদেশের বৈঠকে। একই সঙ্গে ভারতের নির্বাচন শেষ হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের দিনক্ষণ ঠিক করার বিষয়টি আলোচনায় প্রাধান্য পেয়েছে। জাহিদ হাসান, এখন, ঢাকা। চলতি মৌসুমে প্রথম আম পাড়া হচ্ছে সাতক্ষীরায়। শুরুতে বাজারে এসেছে মুম্বাই গোলাপখাস ও গোবিন্দভোগ। দামে সন্তুষ্ট বাগান মালিক। এদিকে যশোরের বাজারে উঠেছে লিচু, তবে গরমের কারণে আকারে কিছুটা ছোট। গত বছরের তুলনায় এবছরে আমের ঘাটতি অনেক বেশি, সেক্ষেত্রে আমের একটু চাহিদা বেশি এবং দামও বেশি। গোপাল ভোগটা মেন, গোপাল ভোগটা আসছে, পর্যাপ্ত আসছে না। গরমের কারণে দেশি লিচুটা পুড়ে গেছে, অনেকে নষ্ট হয়েছে, এই কারণে দাম বেশি। আমাকে যশোরের মাল যেই হওয়ার কথা, যে পরিমাণ হয়েছিল আল্লাহ দেছিল, কিন্তু রোদে যেই পরিমাণ তাপে সব লিচু নষ্ট হয়ে গেছে। সাতক্ষীরায় শুরু হয়েছে মৌসুমের প্রথম আম পাড়া। সকালে গাছ থেকে আম পাড়ার পরে ঝুড়িতে করে নেওয়া হয় সাতক্ষীরা বড় বাজারে। এরপর শুরু হয় নিলাম, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা আসেন আম কিনতে। পরে ট্রাকে করে নেওয়া হয় ঢাকা সহ বিভিন্ন মোকামে। প্রথম পর্যায়ে পাড়া হচ্ছে মুম্বাই গোলাপখাস ও গোবিন্দভোগ। সাতক্ষীরা প্রতিনিধি আহসান রাজীবকে সঙ্গে নিয়ে তরিকুল ইসলামের প্রতিবেদন। আবু সুফিয়ান সাতক্ষীরার একজন আম বাগান মালিক। বৈরী আবহাওয়ার মাঝেও অতিরিক্ত যত্ন নেওয়ার কারণে আমের ফলন ভালো হয়েছে, তাই চোখে মুখেও তৃপ্তির হাসি। সংগ্রহের প্রথম দিনে 50 টাকা কেজি দরে আম বিক্রি করছেন সুফিয়ান, যা গত বছরের তুলনায় 20 টাকা বেশি। গেল বছর আমের ফলন ভালো হলেও দাম ছিল কম, তাই লোকসান গুনতে হয়েছিল 10 লাখ টাকা। তবে এবার সে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন তিনি। আমরা যারা বাণিজ্যিক ভিত্তিতে চাষ করি আমাদের ফলন মোটামুটি ভালো, কিন্তু ওভারঅল সাতক্ষীরার আমের ফলন এবার খুব বেশি ভালো না। গত বছরে আমাদের প্রচুর আম হয়েছিল, কিন্তু আমরা দাম পাইনি। সেই হিসাবে এবছর আম কম হলেও আশা করি যে আমাদের লাভটা ভালো হবে। সাতক্ষীরার আমবাগানগুলোতে শোভা পাচ্ছে সুস্বাদু ল্যাংড়া, হিমসাগর, মুম্বাই সহ নানা প্রজাতির আম। অপরিপক্ক আম বাজারজাতকরণ ঠেকাতে
জেলা প্রশাসকের সূচি অনুযায়ী আজ থেকে বাগান মালিকরা আম পাড়া শুরু করেছেন। ফলন কিছুটা কম হলেও বাজার মূল্য নিয়ে আশাবাদী তারা। প্রথম দিনে গাছ থেকে পাড়া হয় মুম্বাই, গোলাপখাস ও গোবিন্দভোগ আম। সুস্বাদু এই আম পৌঁছে যায় দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের ভোক্তাদের হাতে। এই যে আপনার গোপালভোগ আমটা মনে করেন আমরা এই ছোট এর থেকে আমরা ট্রিটমেন্ট করে এই বড় করেছি, আমাকে ভালো লাগে আর কি। আমাদের ভালোই লাগছে যে, কেননা ছোটবেলার থেকে আমগুলো যত্ন করে বড় করে তোলা, এখন সেগুলো আমরা পাঠতে পারতেছি, প্রত্যেক জেলায় পৌঁছাতে পারতেছি, এটা আমাদের আনন্দের বিষয়। আগামী বছর চেয়ে এবছর মানুষের আমি লাভও পাবে সব দিক থেকে। বিভিন্ন বাগান থেকে পাড়া আম সকাল 10টা বাজতেই পৌঁছে যায় জেলার পাইকারি বাজারে। শুরু হয় বিক্রেতাদের হাকডাক, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা আসেন আম কিনতে। তবে মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেটের কারণে 50 টাকার আম সেখানে বিক্রি হয় 70 থেকে 80 টাকা পর্যন্ত। তবে বাজারে সরবরাহ কম থাকায় দাম বাড়তি বলছেন তারা। তবে এ বিষয়ে অভিযানের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। গত বছরের তুলনায় এবছরে আমের ঘাটতি অনেক বেশি, সেক্ষেত্রে আমের একটু চাহিদা বেশি এবং দামও বেশি, সেক্ষেত্রে খুচরা বাজারে আমরা খাইতে গেলে একটু দাম তো বেশি পড়বেই। গত বছর সাথে প্রায় 1000 টাকা পার মনে বেশি। গোপালভোগটা মেন, গোপালভোগটা আসছে, পর্যাপ্ত রুন আসছে না, দেশে আমও কম, তারপরে প্রথম দিনের জন্য কমে আসতেছে। খরচ তো বেশি, আর দাম বেশি হলে করবো কি, খরচ ব্যাপক খরচ। গতবার ছিল 1500 টাকা, ঠিক আছে, প্রথম দিন তো এখনো আমদানি কম। আজকে ব্যবসায়ীরা যদি আমাদের যথাযথ যে নির্ধারিত যে শিডিউল দেওয়া আছে মানে মেনে চলেন, তাহলে সারা দেশের মানুষ পরিপক্ক এবং সুস্বাদু সাতক্ষীরার আমটি খেতে পারবে। মধ্যস্বত্বভোগীদের দূরত্ব কমানোর জন্য আমাদের অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্ম আছে এবং আমরা চেষ্টা করতেছি যত দ্রুত মানে যত গ্যাপ আছে ভোক্তার মাঝে এবং কৃষকের মাঝে, এটা যত গ্যাপটা যত মানে ভালোভাবে যতটুকু মিট আপ করা যায় আমরা চেষ্টা করছি। কৃষি কর্মকর্তা বলছেন, এবারে জেলায় 50,000 টন আম পাওয়া যাবে, যাতে বাজারে আমের সরবরাহ সংকট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের লক্ষ্যমাত্রা বেশি হতে পারে, কিন্তু অর্জনটা সেটাই হলো আসল। কোনো বছর হয়তো 50,000ও হবে, কোনো বছর তার চেয়ে বেশি হবে। আমাদের প্রচেষ্টা আছে সবচাইতে বাড়ানো। কৃষকগণ এই যে আম উৎপাদন করে এটা যেটা বিদেশে রপ্তানি করতে পারবে, সেখান থেকে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। চলতি বছর সাতক্ষীরা জেলায় 4224 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে, যেখান থেকে পাওয়া আমের বাজার মূল্য 260 কোটি টাকা। তরিকুল ইসলাম, এখন সাতক্ষীরা। মধুমাস জ্যৈষ্ঠ আসতে এখনো বাকি কয়েকদিন। এরই মধ্যে যশোরের বাজারে মিলছে সুস্বাদু ফল লিচু। এবার তীব্র তাপপ্রবাহের ফলে কিছুটা ছোট হয়েছে লিচুর আকার। জেলার সবচেয়ে বড় মনিহার ফলপট্টি প্রতিদিন অন্তত 2 কোটি টাকার লিচু বিক্রি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। এনামুল হকের ছবিতে জানাবেন রিপন হোসেন। যশোর শহরের মনিহার এলাকায় মে মাসের প্রথম দিন থেকেই চলছে লিচু বেচাকেনা। ভালো সরবরাহ থাকায় ক্রেতা বিক্রেতাদের হাকডাকে এখন মুখরিত ঐতিহ্যবাহী এই হাট। প্রতিদিন সকালে যশোর সদর উপজেলা, অভয়নগর, বাঘারপাড়া, নড়াইল, মাগুরার গাছ মালিকরা লিচু নিয়ে আসেন এই বাজারে। বাম্পার ফলনের পর ভালো দাম পায় খুশি তারা। কয়েক বছরের ক্ষতি পুষিয়ে নেওয়ার আশায় ব্যবসায়ীরা। 2100 লিচু নিয়ে আইছি, 2000 থেকে 2800 পর্যন্ত লিচু বেচা গেছে। তাপমাত্রার কারণে কিছু লিচু নষ্ট হয়ে থাকলেও তারপরেও অনেক লিচুর আমদানি আছে। অন্য বছরতে ক্ষতি ভালো হয়েছে, কিন্তু দামটা ভালো। এ অঞ্চলের লিচু সুস্বাদু হয়, দেশ জুড়ে রয়েছে এর ব্যাপক চাহিদা। বর্তমানে প্রতি হাজার দেশি লিচু 2 থেকে 4500 টাকায় বিক্রি হচ্ছে। বছরের প্রথমে যশোর থেকে লিচুর উৎপাদন হয়, লিচুটা খুবই ভালো হয় এবং লিচুটা বাংলাদেশের বিভিন্ন স্থানে যায়। এখানে একটু দাম তুলনামূলক কম, লিচুর মান ভালো। আমরা এখান থেকে বিভিন্ন জেলায় লিচু পাঠাই। এখানে টাটকা লিচু পাওয়া যায়, এই জন্য আমি ফজরের নামাজ পড়েই চলে আসছি। মাত্র 100 লিচু কিনলে আপনাকে সামান্য পরিমাণে ভ্যাট দিতে হয় অন্যান্য জায়গা থেকে। বা 1000 লিচু বর্তমান 2400, 2500, 2000 থেকে 4000 পর্যন্ত, 4500 পর্যন্ত বিক্রি হচ্ছে এখানে। ব্যবসায়ী নেতারা জানান, মনিহারের হাটে 70 থেকে 80 লাখ লিচু ওঠে প্রতিদিন, যার আনুমানিক বাজার দর 1 কোটি 80 লাখ টাকা। আমাদের এই মকামে প্রতিদিন
70 থেকে 80 লক্ষ লিচু আমদানি হয়, যার বাজার মূল্য 1,80,00,000 টাকা। এবং আমাদের এই লিচু থেকে যারা ব্যবসা করে এখান থেকে প্রায় 20 থেকে 40,000 পরিবার জীবন নির্বাহ করে। এবছর যশোরে 625 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে, যেখান থেকে 3,440 টন ফল উৎপাদনের আশা স্থানীয় কৃষি বিভাগের, যার আনুমানিক বাজার মূল্য অন্তত 70 কোটি টাকা। রিপন হোসেন, এখন যশোর। তেল গ্যাস ছাড়াও বাংলাদেশের ভূগর্ভস্থ বালু ও বিভিন্ন উপাদানের সঙ্গে মিশ্রিত মজুদ থাকা খনিজ সম্পদের মূল্য অন্তত $2 ট্রিলিয়ন। তবে এসবের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের যথাযথ উদ্যোগের অভাবে কাজে লাগানো যাচ্ছে না কোনো সম্ভাবনা। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জিএসবির এক সেমিনারে এই অবহেলার কথা স্বীকার করেন সংশ্লিষ্টরাও। আরও জানাচ্ছেন মাঝার মাহবুব। বঙ্গোপসাগরে বাংলাদেশের মালিকানা প্রায় 1,18,813 বর্গ কিলোমিটার। এর মধ্যে প্রাণীজ, অপ্রাণীজ ও তেল গ্যাস সহ খনিজ সম্পদ উত্তোলনের ক্ষমতা আছে উপকূল থেকে 370 কিলোমিটার এলাকা জুড়ে। সাগরের 24টি ব্লকে প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদ থাকার সম্ভাবনা থাকলেও তা উত্তোলনে নেওয়া হয়নি কার্যকর পদক্ষেপ। যদিও সাগর সীমা ঘেঁষে গ্যাস উত্তোলন করছে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার। তবে আশা জাগাচ্ছে তীব্র জ্বালানি সংকটকালে গত মার্চের শুরুর দিকে আন্তর্জাতিক দরপত্র আহ্বানের পর সাড়া দিয়েছে 7টি বিদেশি কোম্পানি। তবে প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট বা পিএসসি মডেলে তারা কতটা অগ্রসর হবে এখনও নিশ্চিত নয়। ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর বলছে, বাংলাদেশের ভূগর্ভে তেল গ্যাস ছাড়াও কয়লা, চুনাপাথর, কঠিন শিলা, ধাতব খনিজ, নির্মাণ কাজের বালি, নুড়ি পাথর, গণ্ডশিলা, চীনামাটি, কাঁচা বালি, ইটের মাটির সঙ্গে মিশ্রিত সম্ভাব্য খনিজ সম্পদের মূল্য অন্তত $2 ট্রিলিয়ন। বৃহস্পতিবার জিএসবির এক সেমিনারে পেট্রোবাংলার চেয়ারম্যানের অভিযোগ, যখন ভূগর্ভ থেকে কোনো নমুনা সংগ্রহ করা হয়, তেল গ্যাস ছাড়া আর কোনো কর্তৃপক্ষই এগিয়ে আসে না গবেষণায়। ওই বালির স্তরে এর মধ্যে কোনো আমার মিনারেল আছে কিনা, অন্য কোনো দামি জিনিস আছে কিনা তা তো পরীক্ষা করি না। তাহলে আমি যে কোর স্যাম্পলটা মাটির এত মিটার নিচে থেকে নিয়ে আসছি, জিওলজিক্যাল সার্ভে এইটা নিয়ে তাদের কেমিস্ট্রি যোগ করে এখানে কোনো ট্রেস মেটাল বা কোনো দামি মেটালের উপস্থিতি আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য তো একটা রিলেশন হয়ে যেতে পারে আমার 3 কোম্পানি বাপে, বাংলাদেশ গ্যাসফিল্ড, সিলেট গ্যাসফিল্ডের সঙ্গে জিওলজিক্যাল সার্ভে বাংলাদেশ, তাদের কষ্ট করে হোল করে তো আবার স্যাম্পলটা নিতে হয় না। একই কথা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর। সেমিনারে তিনি বলেন, সরকারের এ খাতে বিনিয়োগের সদিচ্ছা থাকলেও দেশের খনিজ সম্পদ আহরণ ও গবেষণায় সংশ্লিষ্ট দপ্তর এবং প্রতিষ্ঠানের যথাযথ উদ্যোগ নেই। সচিব মহোদয় যেটা বললো যে আচ্ছা তারা ডিল করতেছে, বিভিন্ন স্তরে বিভিন্ন রকম পাচ্ছে, তারা খালি গ্যাসের ব্যাপারে দিকে বাকিটা তথ্য নিচ্ছে না, সেখানেও আপনারা কিন্তু ইন্টিগ্রেটেডভাবে সহযোগিতা করতে পারেন। এই বিষয়গুলো আমাদের কাছে আসতে হবে। আমরা কি করতে পারি? রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য বাৎসরিক একটা ফান্ড ব্যবস্থা করতে পারি। সেমিনার প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা বলেন, ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরকে অবশ্যই বাণিজ্যিক পথে অগ্রসর হতে হবে। আবিষ্কৃত খনিজ সম্পদ থেকে অর্জিত আয়ের একটি অংশ অধিদপ্তরটির গবেষণা ও পরীক্ষাগারের জন্য ব্যয় করা উচিত। যেসব আবিষ্কার আপনারা সরকারের কাছে দিয়ে দিচ্ছেন, সেখানে যদি আমরা একটা রয়্যালটি ধরে রাখি জিএসবির জন্য, এটা করার জন্য, যেটা সচিব সাহেব বললেন, তাহলে এটা আপনাদের জন্য একটা অর্থের সংকুলান হয় এবং আপনাদের একটা আপনারা সামনে লং টার্ম কিছু ল্যাবও করতে পারবেন, আপনার রিসার্চও করতে পারবেন। খনিজ সম্পদ আহরণে অপার সম্ভাবনার কথা জানিয়ে বাংলাদেশের সামনে যেসব সংকট ও চ্যালেঞ্জ তৈরি হয়েছে সেজন্য বিদেশিদের দায়ী করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। সেই ইনফ্লেশন বিদেশ থেকে এসেছে, আমাদের ফরেন এক্সচেঞ্জ স্ট্রেস বিদেশ থেকে এসেছে। মাঝার মাহবুব, এখন ঢাকা। আন্তর্জাতিক অস্ত্র সহায়তা আজকে দিয়ে ইসরায়েলকে সবচেয়ে বড় সতর্ক বার্তা দিল যুক্তরাষ্ট্র। গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর একমাত্র পথ রাফা সীমান্ত ক্রসিংয়ে হামলা জোরদার করছে ইসরায়েলি বাহিনী। রাফায় হামলা চালালে সব ধরনের অস্ত্র সহায়তা বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র। এদিকে বহির্বিশ্বের পাশাপাশি নিজ দেশেও বিক্ষোভের মুখে নেতানিয়াহু সরকার। তানভীর জনের প্রতিবেদন। কারো কথাই যেন কানে তুলছে না ইসরায়েল। ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের সব উদ্যোগ লোক দেখানো বলে অভিযোগ করেন অনেকেই। তবে গত কয়েকদিনে নানামুখী চাপে
নির্বিচারে বেসামরিক নাগরিক হত্যা বন্ধে ইসরায়েলকে বারবার সতর্ক করেছে ওয়াশিংটন। তাতেও কোনো কাজ হয়নি। গাজার দক্ষিণের শহর রাফায় বড় ধরনের স্থল অভিযান শুরুর পরিকল্পনা নেয় ইসরায়েলি বাহিনী। এবার যুক্তরাষ্ট্র তাদের অস্ত্রের চালান বন্ধ করে দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে মোক্ষম ব্যবস্থা নিয়েছে। গত সপ্তাহে দেশটিতে জাহাজে করে 2000 পাউন্ড ওজনের কয়েক হাজার প্রাণঘাতী বোমার চালান পাঠানোর চুক্তি ছিল। রাফায় বেসামরিক মানুষের মানবিক চাহিদা নিয়ে উদ্বেগের জেরে সেই চালান বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন। Israel shouldn't launch a major attack in Rafah without accounting for and protecting the civilians that are in that battle space. And again, as we have assessed the situation, we've paused one shipment of high payload munitions. যদিও হামাস নির্মূলে ইসরায়েলকে শুরু থেকেই সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, তবে গাজায় বেসামরিক মানুষ হত্যা ও মানবিক ত্রাণ সহায়তা পৌঁছাতে না পারা নিয়ে উদ্বিগ্ন ওয়াশিংটন। রাফায় স্থল অভিযান চালালে সব ধরনের সহায়তা থেকে সরে আসারও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গাজার পরিস্থিতি নিয়ে ইসরায়েলের উপর চাপ তৈরির চেষ্টা করছে পুরো বিশ্ব। নিজ দেশেও চাপের মুখে নেতানিয়াহু সরকার। জিম্মিদের মুক্তির দাবিতে রাজধানী তেল আবিবের রাস্তায় নেমেছেন ইসরায়েলি নারীরা। אני באה כל עצרת של החטופים ואני מעוניינת לסיים שיחזירו את כל החטופים הביתה. 7 মাস ধরে চলা যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। এবার তাদের লক্ষ্য গাজায় মানবিক সহায়তা পাঠানোর একমাত্র পথ রাফা সীমান্ত ক্রসিং। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এতে ফিলিস্তিনিদের জীবন আরও ভয়াবহ হুমকির মুখে পড়বে, দেখা দিবে চরম মানবিক সংকট। তানভীর জনি, এখন বিশ্ব। শেষ করছে এখন দুপুরের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন।